তো আজকে আজকে আমরা আমাদের থার্ড চ্যাপ্টার শুরু করব। থার্ড চ্যাপ্টার মানে পিরিয়ডিক প্রপার্টিজ। ঠিক আছে, তাহলে মৌলসমূহের যে পর্যায়বৃত্তি ধর্ম সেই বিষয় চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। আগের চ্যাপ্টারের ডিটেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডাব্লিউবিজেইর কোশ্চেন সমস্ত কিছু আমরা এখানে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন টেক্সট যে নিউমেরিক্যাল গুলো ছিল সেই নিউমেরিক্যাল গুলো করানো হয়েছে, কিরকম বড় কোশ্চেন আসতে পারে সেটা দেখানো হলো, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছে সেগুলো আলোচনা করা হয়েছে, এবং ডাব্লিউবিজেই তে কিরকম কি কোশ্চেন এসেছে সেটা একটা ভিডিও দেওয়া হয়েছে। আর কি বাকি যে নিট, জেই মেন্স এরকম টাইপের পরীক্ষাতে কিরকম কোশ্চেন হয়েছে, যখন আমরা এগুলো আবার রিভিশনে পড়বো চ্যাপ্টার গুলো, তখন ওই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো। এখন কিছুটা কোশ্চেন আলোচনা হচ্ছে, থিওরি পার্টও আমরা বুঝছি পরীক্ষার জন্য। এবার আমাদের এর পরের চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে মৌলসমূহের যে পর্যায়বৃত্তি ধর্ম। পর্যায়বৃত্তি মানে কিছু মৌল পার করার পর আবার এমন কোন একটা মৌল আসছে যারটা ধর 1 নম্বর থেকে শুরু করলি, এক্স নাম্বার অফ মানে 2 3 4 5 করে কিছু এলিমেন্ট পেরিয়ে সার্টেন টাইম বাদে ওই 1 নম্বর মৌলর একই কেমিক্যাল প্রপার্টিজ শো করছে এরকম অন্য একটা মৌল আসছে, এরকম করে ঘুরে ফিরে আরো কিছু পেরিয়ে আবার একটা মৌল আসছে। তাহলে সার্টেন প্রপার্টি রিপিটে রিপিটে আসছে। সেটা ওই 1 নম্বরের জন্য নয়, যে 2 নম্বর তার নিচেও কিছু মৌল আসছে। আশা করি বোঝাতে পারছি যে সার্টেন কিছু প্রপার্টি বারবার রিপিটে রিপিটে আসে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমাদের এগুলোকে সাজাতে হবে। তাহলে কিছু মৌল আছে যাদের প্রপার্টি এক, আবার কিছু মৌল আছে যাদের প্রপার্টি এক, তাদেরকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে সাজাবো। যাদের প্রপার্টি একই ধরনের তাদেরকে আমরা সিস্টেমেটিক ওয়েতে সাজাতে চাইছি। এবার দেখা গেছে যে এখনো পর্যন্ত মানুষের দ্বারা সৃষ্টি হওয়া এবং প্রাকৃতিক এবং মানুষের দ্বারা সৃষ্টি হওয়া টোটাল এলিমেন্ট এরকম করে আমাদের কাছে 118টা আছে। এবার এই 118টা যে এলিমেন্ট রয়েছে, প্রতিটা এলিমেন্টের প্রচুর ধরনের কম্পাউন্ড তৈরি করে লিখেছে, সৃষ্ট বিপুল সংখ্যক যৌগ আছে। তাদের যে বিভিন্ন ধরনের প্রপার্টি, সেইগুলোকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই জন্য আমরা কি করি, আমরা এগুলোকে একটা মৌলগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে সাজাতে চেয়েছি। তাহলে যাদের প্রপার্টি একই ধরনের তাদের মধ্যে কোন একটা এলিমেন্টের আমি যদি প্রপার্টি জেনে যাই, তাহলে যাদের একই ধরনের প্রপার্টি, বাকি মৌলগুলোর প্রপার্টি সম্বন্ধে আমার একটা ধারণা চলে আসছে। তাহলে প্রত্যেককে নিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি আলোচনা করতে হচ্ছে না। কনসেপ্টটা কিছুটা এরকম। কিছু ব্যতিক্রম তো আসেই, যেগুলো আমরা পড়তে পড়তে দেখব। আচ্ছা, এরকম করতে গিয়ে এদেরকে যে সুসংবদ্ধভাবে সাজানোর জন্য, ভালোভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে সাজানোর জন্য কিছু সায়েন্টিস্ট আছে যারা মেন কাজ করে যেটা নিয়ে। তার মধ্যে ডোবেরিনার এর ফর্মুলা পড়বো, দেখা যাচ্ছে ডোবেরিনারের ত্রয়ী, দ্যাট মিনস ডোবেরিনার ট্রায়াড, দ্যাট মিনস তিনটে এলিমেন্টের কিছু একটা, ট্রায়াড ইন দ্য সেন্স তিনের কিছু একটা সম্পর্ক আছে, তিনটে এলিমেন্টের কিছু আলোচনা করেছে। দেন সাকুরতুয়ার একটা রুল আছে, এটা অতটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে না। নিউল্যান্ডস আছে, তার অক্টেভ এইখানে দেখা যাচ্ছে কি, নিচে আছে, ঠিক আছে নিচে দেখাচ্ছি। অক্টেভ এখানে লেখা নেই, এখানে সায়েন্টিস্টের নাম লেখা আছে, আমরা ওখানে অক্টেভ দেখবো। দেন আসছে মেন্ডেলিভ, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মডার্ন। এরপরে মেন যে ফাউন্ডিং ফাদার যদি বলিস পিরিয়ডিক টেবিলের, মেন্ডেলিভ। দেন সেখান থেকে তো আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলে পরের ক্লাসে যাব। আচ্ছা বেশ, এই চ্যাপ্টারে আবার ওরকম করে বিশাল কিছু বোঝানোর কিছু নেই, যে এরকম এরকম প্রপার্টি এক্সপেরিমেন্টালি দেখা গেছে, এরকম এরকম হচ্ছে। বেশ কিছুটা ইনফরমেটিভ একটু চ্যাপ্টার, বোঝার জায়গা আছে, অবশ্যই আছে। অ্যাটমিক স্ট্রাকচারের তুলনায় একটু কম বলতে পারিস, মানে কম ওই সেন্সে নয়, মানে এখানে একটু বেশ বিষয়গুলো একটু এক্সপেরিমেন্ট বেস, যে এটার সাথে এটার হয় এরকম দেখা গেছে, তো সেই ফ্যাক্টটা তোকে একটু জানতে হবে। আচ্ছা বেশ, দেখে কি ডোবেরিনারের ত্রয়ী সূত্র পরীক্ষাতে লিখতে দিতে পারে। সেটা কি, 1817 সালে জার্মান বিজ্ঞানী ডোবেরিনার সর্বপ্রথম বলেন যে, অবশ্যই কত সাল কোথাকার জার্মানি জানতে চাই, মানে কোথাকার সায়েন্টিস্ট এটা জানতে চাইবে না, বললাম আর কি, এটা নিজের জন্য জানার জন্য। লক্ষ্য করেন যে রাসায়নিক ভাবে সদৃশ প্রতি 3টি মৌলকে পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। তাহলে এটা হচ্ছে তোর স্টেটমেন্টটা। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বললে এটা বলতে হবে। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্রতে কি বললো, যে রাসায়নিকভাবে সদৃশ 3টে মৌলর কে যদি আমি পারমাণবিক গুরুত্ব, দ্যাট মিনস অ্যাটমিক ওয়েট, শেখানো হয়েছে প্রথম দিকের ক্লাসে, যে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে পারমাণবিক ভর বা গুরুত্ব কোনটা জিনিস, অ্যাটমিক ওয়েট আর কি। পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজালে মানে ইনক্রিজিং অর্ডারে সাজালাম পারমাণবিক গুরুত্বের। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, পারমাণবিক সংখ্যা লিখে দিস না যেন পরীক্ষাতে নাম্বার কেটে নেবে। তাহলে পারমাণবিক গুরুত্বের ইনক্রিজিং অর্ডারে যদি আমরা সাজাই, তাহলে দেখা যাচ্ছে যে মাঝের যে মৌলটা তার পারমাণবিক গুরুত্বটা প্রথম এবং থার্ড এদের দুজনের পারমাণবিক গুরুত্বের গড়ের সাথে সমান হচ্ছে অলমোস্ট। তাহলে ক্রমানুসারে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব কোনটা, কোন প্রপার্টিটা পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে, এক্স্যাক্টলি নয়, কাছাকাছি অপর দুটির পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়।
তাহলে এখানে কিছু এজ এ এক্সাম্পল আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তার মধ্যে এই চারটে দিয়েছে, এটা একটু ভালো করে দেখ। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। কি দিয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে ওই সূত্রতে বললো যদি আমি পারমাণবিক গুরুত্বের ইনক্রিজিং অর্ডারে সাজাই 7, 23, 39, যাদের কেমিক্যাল প্রপার্টি রাসায়নিকভাবে সদৃশ্য, দেখা গেছে এক্সপেরিমেন্টালি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই ধরনের কিছু কিছু প্রপার্টি দেখায়। কেন দেখায়? ভ্যালেন্স ইলেকট্রন দেখে আমরা বুঝবো। যাই হোক, সেসব তো পরে পরে আসছে। প্রিলিমিনারি কাজ 1817 শুরুর দিকের কাজ কি হয়েছিল। তাহলে এদেরকে সাজানো হলো ইনক্রিজিং পারমাণবিক গুরুত্বতে। দিয়ে দেখা যাবে যে সোডিয়ামের যে 23, এটা 7, আর এই যে 39, 39, এদেরকে যোগ করে যদি আমরা ভাগ করে দিই 23-এর কাছাকাছি আসবে। তাহলে 39 আর 7 যোগ করলাম, কত আসবে? 46। হাফ করলাম, আসবে 23। তাহলে এটা। বা যদি আমরা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়ামের কথা বলি, 40, 137, এই দুটোকে যোগ করে ভাগ করে দিলে 88 আসবে। তাহলে মাঝামাঝি এটা হচ্ছে। দিস ইজ ইউর ডোবেরিনারের ত্রয়ী সূত্র। খুব সিম্পল সূত্র। দুটো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের এক্সাম্পলটা মনে রাখবি, কারণ ডোবেরিনারের ট্রায়াডস এর ফর্ম কি স্টেটমেন্ট যদি বলে তাহলে অবশ্যই একটা এক্সাম্পল দিবি। আর যদি তোকে এরকম কোশ্চেন করে যে নিচের যে মৌল তিনটে দেওয়া হয়েছে তারা ডোবেরিনারের ট্রায়াড সূত্র মেনে চলছে নাকি যদি বলে, তাহলে তিনজনেরই পারমাণবিক ভর দেবে। প্রথমটা আর তৃতীয়টা যোগ করে 2 দিয়ে ভাগ করে যদি মাঝেরটা চলে আসে পারমাণবিক ভর বা কাছাকাছি যদি আসে, তাহলে বলবো হ্যাঁ এরা ডোবেরিনারের ট্রায়াড সূত্র মেনে চলে। এই হচ্ছে কোশ্চেন। নেক্সট, টেলিউরিক স্ক্রু, এটা এই কি দেখ, এটা এটা তেমন কিছু স্টেটমেন্ট নেই, এটা পরীক্ষাতে তেমন আসেও না, জাস্ট নিজে জানার জন্য। এবার 1862-তে চলে এলাম, 17 থেকে 62, অনেকটা সময় পেরিয়ে গেছে। যে বিজ্ঞানী সাকুরতোয়া কি দেখলো? মৌলগুলোকে একটি উল্লম্ব ভাবে চোঙের গায়ে, উল্লম্ব ভাবে একটা চোঙ, চোঙ বুঝতে পারছিস, ক্রমবর্ধমান পারমাণবিক ভর, এগুলো কিন্তু সবাই কিসের উপর সাজিয়েছে? এটা একটা প্রশ্ন হতে পারে যে ডোবেরিনারের ট্রায়াড বা সাকুরতোয়ার এই যে ল, এগুলো কোন প্রপার্টিটার উপর নির্ভর করে? পারমাণবিক ভর, ঠিক আছে। অনুযায়ী যদি 45 ডিগ্রি কোণে আনত একটি, 45 ডিগ্রি কোণে আনত একটি ঘূর্ণায়মান রেখায় সজ্জিত করেন, লক্ষ্য করেন যে ওই টেলুরিক কুণ্ডলিতে সমধর্মী মৌলগুলি একই উলম্ব রেখা বরাবর অবস্থান করে। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা চোঙের মধ্যে সাজিয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত ঘূর্ণায়মান, তাহলে দেখা যাচ্ছে যাদের প্রপার্টিটা সেম, তাহলে ওই চোঙে একটা সিঙ্গেল লাইন বরাবর আছে, মানে চোঙের যদি একটা সাইড বরাবর দাগ দিই ওর বরাবরই এলিমেন্ট গুলো প্লেস হচ্ছে, এরকম করে ছড়িয়ে ছিটিয়ে থাকছে না। যাক, এটা অতটা পরীক্ষায় জানতে চায় না। এবারে আবার একটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষাতে খুব জানতে চায়, স্টার। ঠিক আছে, তো ডোবেরিনারের ট্রায়াডে স্টার, নিউল্যান্ডের অক্টেট সূত্রে স্টার। এবার চলে এলাম দেখ 1862, তার 2 বছর বাদে, মানে ইনক্রিজিং সাল। তাহলে 1817-র পর 1862, অনেকটা সময় ওখানে পেরিয়েছে। তারপরে ধর 17, 62, মানে অলমোস্ট 40 ইয়ার প্লাস ওখান থেকে পেরিয়েছে, তাই না? কারণ 3 বছর মানে ওখানে 20, 3, আর এদিকে 20 আর 40, 60, তাহলে কত হচ্ছে? 43 আর 2, 45 বছর পর। তাহলে 1864 আর 2 বছর খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউল্যান্ড তৎকালীন জ্ঞাত, ইন দা সেন্স 118টা এখন জানি আমরা, তখন 118টা এলিমেন্ট তো তখন আবিষ্কার হয়েছিল না। তখন যতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছিল সেই মৌলসমূহকে ক্রমবর্ধমান, আবার কি কোন প্রপার্টির উপর? পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, হুঁশ রাখতে হবে। এগুলো সব কিন্তু পারমাণবিক গুরুত্বের উপর হয়েছে, যেটা নিউ লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল আসবে। বা পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক, নতুন যে পিরিয়ডিক ল, সেখানে পারমাণবিক ক্রমাঙ্ক মানে কতগুলো প্রোটন আছে ওটাই পারমাণবিক ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার, ওটার উপর বেস করে করা হয়। সেই জন্য আমাদের ওটা করার আগে আমরা মোজলের এক্সপেরিমেন্ট দেখবো, কোথা থেকে যে পারমাণবিক গুরুত্ব, না গুরুত্বটা নয়, মানে পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যা, দ্যাট মিনস নাম্বার অফ প্রোটন, একটা এলিমেন্টের মোর ফান্ডামেন্টাল প্রপার্টি, সেটা নিয়ে আলোচনা করে আমরা মডার্ন পিরিয়ডিক লতে আমরা ঢুকবো। যাই হোক, এটাও পারমাণবিক গুরুত্ব অনুসারে, তাই পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব জায়গাগুলোকে কিন্তু আমি আলাদা করে মার্ক করছি, লক্ষ্য করবি। ঠিক আছে, সেই অনুযায়ী যদি আমরা সাজাই, সজ্জিত করলে দেখেন যে কি দেখে, দেখেন যে কোনো একটি, এবার এখান থেকে বোল্ড হয়েছে, তাহলে কোনো একটি, ওদিকে যাই, কোনো একটি, এবার দেখ এখান থেকে শুরু করবি, কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে, তাহলে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলাম, তাকে 1 নম্বর মার্ক করলাম। অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। তাহলে 1 নম্বর থেকে শুরু করলাম, 2, 3, 4, 5, 6, 7, অষ্টমটার প্রপার্টিটা প্রথমটার সাথে সমান আসছে। দিস ইজ অক্টেভ। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি লিথিয়াম, এটাকে আমি 1 নম্বর বললাম, 2 নম্বর বললাম, 3 নম্বর বললাম, 4 নম্বর এলিমেন্ট, 5, 6, এই যে 7,
8 নম্বর এলিমেন্টটা আবার এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আর 8 এদের মধ্যে প্রপার্টি সেম হচ্ছে। সেম ওয়েতে যে 2 এর পর যদি ধরি, মানে 2 এর পর যদি 8 এলিমেন্ট ধরি 2, তাহলে 2 নম্বর যেটা সেটা তখন 1 নম্বরে ধরতে হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে বা 2 এর রেসপেক্টে 8 নম্বরে কে আছে? ম্যাগনেসিয়াম। তাহলে এরা দুজনের প্রপার্টিতে ম্যাচ পাওয়া যাচ্ছে। তাহলে কোন একটা এলিমেন্ট থেকে শুরু করে অষ্টম এলিমেন্টে যদি আমরা যাই, পারমাণবিক গুরুত্বের উপরেই করেছে কিন্তু, শুরু করে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। এ হচ্ছে ব্যাপার। এবার এখানে আমি কত দূর পর্যন্ত এই লটা কাজ করেছে আমি এইটা আবার মার্কিংটা একটু মুছে দিই, কারণ এখানে একটু জিনিস একটু বলতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলটা কত দূর পর্যন্ত করা হয়েছে, ক্যালসিয়াম অবধি করা হয়েছে, তাই না? ঠিক আছে, ক্যালসিয়াম অবধি করা হয়েছে। তাহলে নিচে কি লিখেছে দেখ, ইম্পর্টেন্ট কথা, আমি বইয়ে মার্ক করে করে বলে দিচ্ছি। আমি জাস্ট ইনফরমেশন গুলো একটা স্টোরির মতো বলে দিয়ে আমি এগিয়ে যেতে পারতাম, আমার 5 মিনিটে হয়ে যেত, তোমার বেশিক্ষণ লাগতো না। ট্রায়াডে বলতাম 3টের মধ্যে এরকম মিল পাওয়া গেছে, বইয়ে দেখে নিবি। অক্টেভে এরকম করলে অষ্টমের মধ্যে মিল পাওয়া যায়, দেখে নিবি, এরকম করতে পারতাম, 5 মিনিটে হয়ে যেত। আমি বইয়ে ইন্ডিভিজুয়ালি মার্ক করতে করতে যাচ্ছি, যেন আমার বলার পর কথাটা তো নয় বুঝলি, আমি মানলাম না, বুঝতে পারলে কমেন্ট করবি, মেসেজ করবি, কোনো অসুবিধা নেই। সো বইয়ে মার্ক করে দিচ্ছি যেন ভবিষ্যতে যখন পড়বি, কোন জায়গাগুলো পড়বি সেগুলো যেন মিস না যায়। পরীক্ষাতে অ্যান্সার লেখার সময় কোন পয়েন্ট গুলো অবশ্যই লিখতে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো আমি আলাদা করে মার্ক করছি যেন মেন পরীক্ষাতে ইম্পর্টেন্ট জায়গা কখনোই বাদ না যায়। ঠিক আছে, তোর খাতার সাথে বাকি স্টুডেন্টদের খাতার তফাৎ থাকে যেন। তাহলে লিথিয়াম থেকে শুরু করে পরের অষ্টম মৌল সোডিয়াম, সোডিয়াম থেকে শুরু করলাম, তাহলে তারপরের অষ্টম মৌলকে পটাশিয়াম। এই যে এরা প্রত্যেক, মানে সোডিয়ামের রেসপেক্টে পটাশিয়ামটা অষ্টমে রয়েছে, লিথিয়ামের রেসপেক্টে সোডিয়ামটা অষ্টমে রয়েছে, দেখালাম। দেখা গেছে তাহলে প্রকৃতপক্ষে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। সেম আমি যদি ফ্লুরিনের রেসপেক্টে ধরি, ক্লোরিন তার রেসপেক্টে অষ্টম, রাইট? তার নিচে কেন নেই আসছি। শুরু করলে ক্লোরিন হচ্ছে তার অষ্টম, ধর্মের সাদৃশ্য পাওয়া যায়, স্বাভাবিক, এরা হ্যালোজেন্স। যাই হোক, বাকি তো এস ব্লক এলিমেন্ট আসবে, আরো ডিটেলে তখন ইন্ডিভিজুয়ালি পড়বো। ইন্ডিভিজুয়াল ইন দ্য সেন্স এক প্রকার বলতে পারিস, এস ব্লক যখন পড়বো এই এলিমেন্ট গুলোকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলগুলির ক্ষেত্রে নিউল্যান্ডের অক্টেট সূত্র প্রযোজ্য হলেও ভারী মৌলগুলির ক্ষেত্রে এটি অচল। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। তাহলে এটা ক্যালসিয়াম অবধি কাজ করলো, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌল কেন বলছে? এদের মাস নাম্বারটা কম। এরপরে যে এলিমেন্ট গুলো আছে, এবারে ক্যালসিয়ামের পর থেকে ট্রানজিশন এলিমেন্ট স্টার্ট হয়ে গেল, ট্রানজিশন মেটালস আর কি। এবার তাদের মাস নাম্বার বাড়তে শুরু করবে, সাইজে বা সাইজ ইন দা সেন্স ভিতরে এলিমেন্ট পার্টিকেলস বাড়বে, ওয়েট বাড়বে। সেই জন্য বলেছে এই হালকা মৌল পর্যন্ত নিউল্যান্ডের অক্টেট সূত্রটা প্রযোজ্য, ভারী মৌলের জন্য প্রযোজ্য নয়। তাহলে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অবধি কাজ করলো, তারপরে কিন্তু এটা আর কাজ করছে না, প্রবলেমটা সেইখানে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, সূত্র তো বুঝতে পেরেছিস। এবারে আমরা মেন যে কাজ করেছে সেই জায়গায় চলে এলাম, দ্যাট মিনস মেন্ডেলিফের পর্যায় সূত্র। তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্র কোন টাইমে এলো দেখ, 1869। তাহলে প্রথম ট্রায়াড 1817, তারপরে সাকুরতো 1862, দেন নিউল্যান্ড 1864, এবার মেন্ডেলিফ 1869, 1869 সালে। এটা মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মৌল সমূহের ভৌত মানে ফিজিক্যাল অ্যান্ড রাসায়নিক কেমিক্যাল যে প্রপার্টি গুলো রয়েছে, ধর্ম, তাদের আবার 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 তাদের পারমাণবিক গুরুত্ব, অ্যাটমিক মাস বৃদ্ধির, অ্যাটমিক মাস বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে প্রতিটা এলিমেন্টের যে কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি রয়েছে, ফিজিক্যাল প্রপার্টি মানে কি বলতে চাইছি? ফিজিক্যাল প্রপার্টি মানে তার বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সলিবিলিটি, ডেনসিটি, এই যে ফিজিক্যাল প্রপার্টি গুলো। কেমিক্যাল প্রপার্টি মানে বলতে চাইছি সে অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি করে, জলের সাথে রিয়াকশন করে কি করে, অন্য কোনো একটা এলিমেন্টের সাথে, অন্য কোনো একটা কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে কি করে, এইটা হচ্ছে তার কেমিক্যাল প্রপার্টি। এই যে ধর্মগুলো কি হচ্ছে, যদি আমি এলিমেন্ট গুলোকে তার ইনক্রিজিং পারমাণবিক গুরুত্ব মানে অ্যাটমিক ওয়েট অনুযায়ী যদি সাজাই, তাহলে দেখা যায় এই বয়েলিং পয়েন্ট কোন একটা এলিমেন্টের, যেটা যেমন আমি যদি লিথিয়ামের রেসপেক্টে বলি, লিথিয়ামের যেটা বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বা যাই তুই ফিজিক্যাল প্রপার্টির কথা বলছিস বা ওর যা কেমিক্যাল প্রপার্টিস বলছি, সেই প্রপার্টি গুলো আবার এইটস যে এলিমেন্ট মানে সোডিয়াম সেখানে ব্যাক করে পুনরায় আসছে। আবার লিথিয়াম সোডিয়ামের যে প্রপার্টিটা সেটা আবার পরের এইটস এলিমেন্ট মানে পটাশিয়ামে আবার ব্যাক করছে। তাহলে ওই যে এই যে সার্টেন একটা প্রপার্টি যেটা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম দেখাচ্ছে, এই প্রপার্টিটা সার্টেন টাইম অন্তর অন্তর আবার রিপিটে আসছে, ওইটাই হচ্ছে তার পর্যায়বৃত্ত বা পুনরাবৃত্ত হচ্ছে পর্যায়ক্রমে।
পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছে, এটা যেন ক্লিয়ার থাকে। দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর আ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েটস। এইটা মেন কথা, অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক নাম্বার কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অ্যাটমিক নাম্বারের টপিকে ঢুকতে আমাদের এখন বেশ কিছুটা সময় লাগবে। আগে হিস্ট্রিটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। এইটা ইম্পর্টেন্ট ছিল, তোকে মেন্ডেলিভের পর্যায় সূত্র পরীক্ষাতে লিখতে দেবে, হাই চান্স। আচ্ছা, বাকি কথাই বলেছে, এটা এই যে বলেছে, এই যে কথাটা আমি বলছিলাম যে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে মৌলগুলির ধর্ম এবং মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে পরিণত হচ্ছে। ওই যে 8 নম্বরে ব্যাক করে করে আসছে, আগেরটা যেহেতু 8 নম্বরে ব্যাক করে এসেছিল, মানে ওইটা যেটা জানিস সেই রেসপেক্টে বললাম, দেখ 8th এলিমেন্ট তো বারবার ব্যাক করে করে আসছে। এই যে সার্টেন এলিমেন্টের ব্যবধানে আবার ওই প্রপার্টি গুলো ব্যাক করে করে আসছে, ওটাকেই আমি বলছি পর্যায়বৃত্তি, পিরিয়ডিসিটি, মৌলসমূহের ধর্মের পর্যায়বৃত্তি। ওই এইটাই পর্যায়বৃত্তি, মানে এটাই বলতে চেয়েছে, এই প্রপার্টি গুলো ব্যাক করে করে আসছে। এবার দেখ, মেন্ডেলিভ যখন পর্যায় সূত্রটা বার করেছে, প্রকাশের সমসাময়িক কালে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার 1870 ওই সমসাময়িক টাইমেই স্বতন্ত্রভাবে অনুরূপ একটি পর্যায় সূত্র প্রকাশ করেন। তবে তিনি মৌলসমূহের পারমাণবিক গুরুত্বের সঙ্গে তাদের ভৌত ধর্মের পর্যায়বৃত্তির কথা বলেন, মানে পারমাণবিক আয়তন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আয়তন ইন দ্য সেন্স ভলিউম, এসব নিয়ে আলোচনা করেছিল। তাহলে এটা প্রশ্ন থেকে যদি একটু ঝামেলার প্রশ্ন করে, তাহলে করতে পারে যে লোথার মেয়ার পারমাণবিক গুরুত্বের সাথে শুধুমাত্র কোন প্রপার্টির কথা বলেছিল? তিনি ভৌত ধর্মের কথা বলেছিলেন, যেখানে মেন্ডেলিভ কি কেমিক্যাল ফিজিক্যাল বোথ প্রপার্টির কথা বলেছিল। এরকম যদি আজে বাজে প্রশ্ন করে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দুজনাই করলেও স্বীকৃতি পেলাম মেন্ডেলিফের সূত্রটি সামান্য আগে প্রকাশিত হওয়ায় পর্যায় সূত্রের সঙ্গে মেন্ডেলিফের নামই সচরাচর উচ্চারিত থাকে। তবে তার বিখ্যাত পারমাণবিক আয়তন লেখো লেখো ইন দ্য সেন্স কার্ভ, অ্যাটমিক ভলিউম একটা কার্ভ দেখবো জন্য লোথার মেয়ারের নামই জন্য এর জন্য লোথার মেয়ারের নাম প্রায়শ স্মরণ করা হয়। ঠিক আছে, এবার এই যে পারমাণবিক আয়তনের এই কাজ কারবার গুলো করেছিল বলে লোথার মেয়ারের নামও আসে। তবে মেনলি আমরা পিরিয়ডিক প্রপার্টির জনক হিসাবে মেন্ডেলিফকেই ধরবো। ঠিক আছে, কারণ মেন্ডেলিফ কাজটা একটু আগে করেছিল এবং এরপরে দেখবো মেন্ডেলিফের কাজের কি বলবো ব্যবহারিকতা, অ্যাপ্লিকেশনটা অনেকটা বেশি পাচ্ছি। তাহলে আমি বইয়ে ধরে ধরে মার্ক করে দিলাম ভিতরে ভিতরে কি কি জিনিস আছে, জাস্ট বলে দিয়ে বেরিয়ে যেতে পারতাম, আমি বইয়ে ইন্ডিভিজুয়ালি মার্ক করে দিচ্ছি যেন পড়তে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, যে আমি আমার মতো ডেটা দিয়ে দিলাম, ইনফরমেশন বলে দিলাম, এবার তুই বই খুললি, এ তো বইয়ে প্রচুর জিনিস আছে, কোনটা পড়বো আর কোনটা পড়বো না স্যার বুঝতে পারছি না, আমি ধরে ধরে মার্ক করে দিয়েছি, এই জিনিসগুলো একবার করে পড়ে নিবি, বুঝতে পারবি, যেন কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা না হয়। তার জন্য আমি প্রতিদিন বইয়ের ছবিটা তুলি, বইয়ের ছবিটা না তুললে আমার কাজটা তাড়াতাড়ি হতো, আমার কষ্টও কম হতো, কিন্তু তখন তোদের পরে বুঝতে অসুবিধা হতো। ঠিক আছে, এবার দেখ, প্রথম ক্লাসে জাস্ট ফান্ডামেন্টাল জিনিসটা অল্প অল্প করে বলছি, আজকে বেশি ঝামেলার দিকে ঢুকবো না। ঝামেলা যত ক্লাস যাবে তত ঝামেলা বাড়বে, তার কারণ কনসেপ্ট একটার পর একটা অ্যাড হতে হতে যাচ্ছে। আচ্ছা দেখ, এবার কি বলেছে, পর্যায়গত বিভাগ ও পর্যায়গত ধর্ম। ঠিক আছে, পর্যায় সূত্র অনুযায়ী ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলসমূহের শ্রেণী বিভাগকে পর্যায়গত বিভাগ বলছে। তাহলে পর্যায় সূত্র, কোনটা পর্যায় সূত্র আগে পড়লাম, তার পারমাণবিক ইনক্রিজিং পারমাণবিক ভর, মানে পারমাণবিক ভর বাড়ছে, এইভাবে যদি আমি এলিমেন্ট গুলোকে সাজাই, ভৌত এবং রাসায়নিক ধর্ম রিপিটে রিপিটে আসে, ওই দ্যাট ইজ ইউর পর্যায় সূত্র। ওই অনুযায়ী যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি মৌলগুলোকে আমি যদি সাজাই দি সার্টেন বিভাগ করি, মানে ধর যাদের প্রপার্টি সেম তাদেরকে এক জায়গায় রাখলাম, যাদের প্রপার্টি সেম তাদেরকে আমি এক কাছে রাখার চেষ্টা করছি ইনক্রিজিং পারমাণবিক ভর অনুযায়ী। ঠিক আছে, তাহলে ইনক্রিজিং পারমাণবিক ভর অনুযায়ী যাদের প্রপার্টি এক তাদেরকে একটা জায়গাতে রাখার চেষ্টা করলাম, ওটাকেই আমি বলছি পর্যায়গত বিভাগ। যদি এই জিনিসটা মেন্ডেলিফের ক্ষেত্রে একটু আলাদা রকম হবে, তাও যেটা পড়ে এসেছিস সেই রেসপেক্টে আমি যদি বলি, এই ছকটা রেসপেক্টে যদি বলি, এখানে দেখ যাদের প্রতি অষ্টম মৌলতে মিল রয়েছে, তাহলে প্রতি অষ্টম মৌলকে আমরা একটা সিঙ্গেল জায়গাতে রাখার চেষ্টা করেছি। এই যে বিভাগটা করেছি এটাই হচ্ছে তার পর্যায়গত বিভাগ। এটা তো অষ্টম মৌলে মিল হচ্ছে সেই জন্য, মেন্ডেলিফেরটা তো এটা নয়। আমি এটা বললাম কেন, কারণ এটা অলরেডি পড়লি বলে আমি ওটার সাথে অ্যানালজিক্যালি মেলানোর চেষ্টা করলাম যে পর্যায়গত বিভাগ মানে আমি এই জিনিসটাকে বলতে চাইছি। বেশ, তাহলে তুই পর্যায়গতভাবে বিভাগ করলি, পিরিয়ডিক ক্লাসিফিকেশন করলি। এবার পর্যায় সারণীতে মৌলসমূহের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে তাদের পর্যায়গত ধর্ম বলবো। সার্টেন কিছু প্রপার্টি রয়েছে যেগুলো বারবার রিপিটে আসে, সেগুলো হচ্ছে তার পর্যায়গত ধর্ম। ঠিক আছে, সার্টেন কিছু প্রপার্টি বারবার রিপিটেশনে আসে, দ্যাট ইজ ইউর পর্যায়গত ধর্ম। এই পর্যায়গত ধর্মের মধ্যে কি আছে, আমরা পারমাণবিক ব্যাসার্ধ পড়বো। ঠিক আছে, পারমাণবিক একটা পরমাণু তার নিউক্লিয়াসটা আউটার অরবিটের যে ডিস্টেন্স, দ্যাট ইজ ইউর আর, ছবিটা ঠিক করে আঁকা হলো না,
আয়নিক ব্যাসার্ধ, কোন একটা আয়ন, অ্যাটম নয়, ইলেকট্রন ছেড়ে দিয়েছে বা নিয়েছে, দুই সিচুয়েশনই হতে পারে, ক্যাটায়ন ব্যাসার্ধ। পারমাণবিক আয়তন, একটা অ্যাটমের ভলিউম। ধাতব ধর্ম, তার মেটালিক প্রপার্টি। আয়নন বিভব, আয়োনাইজেশন পোটেনশিয়াল, অ্যাটমিক স্ট্রাকচারে বলেছিলাম। ইলেকট্রন আসক্তি, দ্যাট মিনস ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গেইন করবে। তড়িৎ ঋণাত্মকতা, বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখবে। এগুলো তো ধীরে ধীরে বলবো, তাই এক লাইনের তো জিনিস নয়। এই চ্যাপ্টারে আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এইটাই এই চ্যাপ্টারের মেন তিনটে জায়গা যেখান থেকে এন্ট্রান্সে কোশ্চেন করে এবং তো বোর্ডসেও কোশ্চেন করবে। এই তিনটে প্রপার্টি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এই তিনটে প্রপার্টি নিয়েই এই বইয়ে যত রাজ্যের আলোচনা করেছে। আয়নন বিভব দেখবি 4 পাতা, এটা 3 পাতা শুধু আয়নন বিভব নিয়ে আলোচনা করেছে। তো ওখানে বহু জিনিসপত্র রয়েছে বোঝার মতো, বহু কনসেপ্ট এই জায়গাতে ঢুকে রয়েছে, এবং এই তিনটে কনসেপ্ট থ্রু আউট দ্য কেমিস্ট্রি আমাদের দরকার পড়বে। তাই এই চ্যাপ্টারটা আমাদের একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার। তাহলে আমরা বেসিক্যালি কি করেছি, প্রথম চ্যাপ্টারে একটু মোল কনসেপ্ট, পারমাণবিক ভর, তারপরে মানে স্ট্রেংথ অফ দ্য সলিউশন, মানে গ্রুপ, মানে কি বলতে পারি, স্ট্রেংথ অফ দ্য সলিউশনের বাংলা কি হচ্ছে, দ্রবণের শক্তি বলতে পারিস বেসিক্যালি। তো সেই চ্যাপ্টারের কনসেপ্টটা বুঝেছি। অ্যাটমিক স্ট্রাকচার আমরা একটা অ্যাটমের ভিতরে দেখলাম, একটা অ্যাটম, সেটাকে খুলে দেখলাম ভিতরে কি কি আছে। এবার দেখছি আচ্ছা এরকম অ্যাটম প্রচুর রয়েছে, তাদের প্রচুর প্রপার্টি রয়েছে, একটা সিঙ্গেল জায়গাতে সাজায়। তাহলে বিভিন্ন অ্যাটমের বিভিন্ন ধরনের প্রপার্টি জেনে গেলাম। এ এত ভ্যালেন্ট, মানে এতগুলো বন্ড করে, এর এতগুলো ইলেকট্রন রয়েছে, মানে এতগুলো বন্ড করার ক্ষমতা রয়েছে। এই জিনিসটা যেই জেনে গেলাম, তারপরে চলে যাবো আমরা বন্ডিং চ্যাপ্টারে। তাহলে অ্যাটমের ভিতরে জানি, পিরিয়ডিক টেবিল থেকে জেনে গেছি আচ্ছা পার্টিকুলার এই অ্যাটমটাই এতগুলো থাকবে, আমি পিরিয়ডিক টেবিল থেকে আমার ইন্ডিভিজুয়ালি মুখস্থ করতে হচ্ছে না, এতগুলো রয়েছে। এবার আচ্ছা জেনে গেলাম, এবার এদেরকে বন্ডিং করায়। এরপরের চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং। তাহলে এই চারটে চ্যাপ্টার, এখানের এই চারটে চ্যাপ্টার তোর বিশাল ফান্ডামেন্টাল চ্যাপ্টার, বিশাল। এই চারটে চ্যাপ্টারের উপর ভালো রকম করে যদি কারোর গ্রিপ থাকে, বাকি তার কেমিস্ট্রি কোনো প্রবলেম হবে না। আরেকটা চ্যাপ্টার আছে যেটা তোদের পরের সেমিস্টারে আছে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। ওই চ্যাপ্টারটাও একটা লেন্দি চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে পড়তেই হবে, ঠিক আছে, অর্গানিকের ওই চ্যাপ্টারটা। এই কটা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক প্রপার্টিজ, বন্ডিং, জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বলি, তোদের বাংলা বইয়ে কি বল, মানে বাংলাতে কি বলা থাকবে, রাসায়নিক, রাসায়নিক বলছি, আহ, সাধারণ ধর্মাবশেষ অর্গানিক কম্পাউন্ডের কিছু, যাই হোক ও কি কি টাইপের করে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি আর কি। তো এই 5টা চ্যাপ্টারে যদি ভালো করে গ্রিপ থাকে, কেমিস্ট্রি তোর কাছে বিশাল ইজি একটা সাবজেক্ট হয়ে যাবে, সব কোশ্চেন মোটামুটি করতে পারবি। আচ্ছা যাই হোক, এটা একটা ভালো কথা। আরো কি পয়েন্ট রয়েছে, গলনাঙ্ক হতে পারে, স্ফুটনাঙ্ক হতে পারে, যোজ্যতা, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, সবকিছুই। এইগুলো, এই ধর্মগুলো রিপিটেশনে আসে বারবার। এবার এটা একটা ভালো কথা, এটা কোনো পরীক্ষাতে অ্যাজ এ এমসিকিউ চলে আসতে পারে, যে নিচে দিল, নিচের কোন প্রপার্টিটা পর্যায়বদ্ধ ধর্ম নয়। ঠিক আছে, পর্যায়গত ধর্ম নয় নিচের কোন প্রপার্টিটা। হয়তো তোকে দিল আয়নন বিভব 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে হয়তো তোকে দিল গলনাঙ্ক, 3 নম্বর পয়েন্টে তোকে দিয়ে দিল তেজস্ক্রিয়তা, 4 নম্বর পয়েন্টে হয়তো দিয়ে দিল মেটালিক প্রপার্টি। তাহলে অ্যান্সার কি হবে, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তাটা কোনো মৌলের পর্যায়গত ধর্ম নয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তার জন্য আলাদা করে দিয়েছে। তাহলে কোনো মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম ওই মৌলের নিউক্লিয়াসে উপস্থিত N/P অনুপাতের উপর নির্ভর করে। যেহেতু কেমিস্ট্রিতে তেজস্ক্রিয়তা নেই, তাই আমি এখন N/P রেশিও কি হলে কি হয় আমি অত ডিটেলে যাচ্ছি না। এটা N/P মানে নিউট্রন বাই প্রোটন রেশিওর উপর নির্ভর করে। তেজস্ক্রিয়তা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত বিষয় নয়, তাই তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়গত ধর্ম নয়। এই তেজস্ক্রিয়তাটা এখানে যতটুকু এক্সপ্লেনেশন দিয়েছে আমি ততটা এখানেই আমাকে রেস্ট্রিক্টেড থাকতে হচ্ছে। তেজস্ক্রিয়তা চ্যাপ্টার যদি তোদের কেমিস্ট্রিতে থাকতো, যেটা ফিজিক্সে আছে, তাহলে আমি এই টপিকটাকে নিয়ে একটু ইলাবোরেটেড আলোচনা করতাম। কেন কি, পরে যখন তেজস্ক্রিয়তা আসছে তো আমাকে তো বলতে হচ্ছেই, আগে একটু যদি বলে দিই পরে গিয়ে আমাকে একটু কম বলতে হবে যে ওই চ্যাপ্টারে বলেছিলাম, বুঝতে পেরেছিলি, এরকম এরকম জিনিস ছিল। যেহেতু এই চ্যাপ্টারটা নেই, তাই আমি এই টপিকটাকে নিয়ে বেশি কিছু বলছি না। N/P রেশিও মানে নিউট্রন বাই প্রোটন রেশিওর উপর নির্ভর করে। আউটার অরবিটে কত, মানে টোটাল যে অরবিট গুলো রয়েছে সেখানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে তার উপর নির্ভর করে না, তাই এটা পিরিয়ডিক প্রপার্টির আন্ডারে আসছে না। আশা করি এত দূর পর্যন্ত বুঝতে পারা গেছে। ঠিক আছে, নেক্সট নেক্সট মেন্ডেলিভের পর্যায় সারণী। তাহলে এবার যে ক্লাসিফিকেশন হয়েছে, পর্যায় সূত্র অবলম্বন করে মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাগের মাধ্যমে শ্রেণীবদ্ধ সারণী প্রযুক্ত করেন, তাকে মেন্ডেলিভের পর্যায় সারণী বলে। ওই মেন্ডেলিভের যে পর্যায় সূত্র বলেছে, ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী সাজালো, অ্যাটমিক মাস অনুযায়ী সাজানোর ফলে সার্টেন প্রপার্টির এলিমেন্ট গুলো সার্টেন জায়গাতে চলে এলো, মানে যাদের প্রপার্টি সেম তারা একে অপরের নিচে নিচে চলে এলো। এইভাবে সাজানোর পর শ্রেণীবদ্ধভাবে একটা সারণী প্রস্তুত করেন, সেটাই মেন্ডেলিভের পর্যায় সারণী। ঠিক আছে, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী প্রকাশকালে 1871
নিষ্ক্রিয় গ্যাস সমূহের অস্তিত্ব জানা ছিল না, ঠিক আছে। তাহলে মেন্ডেলিভ যখন কাজ করছে নিষ্ক্রিয় গ্যাসের কোনো অস্তিত্বই নেই, মানে খুঁজেই পায়নি। ইনার্ট তো, কারোর সাথে রিয়াকশন করতে চাইছে না। আর এই কাজগুলো 1871 বা শুরু হয়েছে 1817, তাহলে এত আগে তখন এত সফিস্টিকেটেড যন্ত্রও ছিল না, ডিটেক্ট করতে পারেনি, রিয়াকশন করছে না। তো প্রবলেমটা সেখানে, আগে সব রিয়াকশন করে করে দেখা হতো, উপায় নেই না। তখন মাত্র কতগুলো এলিমেন্ট জানা ছিল? 63। এখন আমরা কতগুলো এলিমেন্ট জানি? 118টা। তখন মাত্র 63টা মৌল ছিল, আবিষ্কৃত হয়েছিল তখনও পর্যন্ত, ঠিক আছে। তো মেন্ডেলিফের সরি তাই মেন্ডেলিফের মূল সারণীতে নিষ্ক্রিয় গ্যাস সমূহকে দেখানো হয়নি। তাহলে তোকে যদি এরকম কোনো একটা ধর কোথাও কি বলি ভাইবা দিচ্ছিস ক্লাস 11, ঠিক আছে, ভাইবাতে তোর স্যার জিজ্ঞেস করলো, আচ্ছা মেন্ডেলিফের পর্যায় সারণীটা তোকে দেখিয়ে হয়তো বললো এখানে নিষ্ক্রিয় গ্যাসের কেন অস্তিত্ব নেই, তো তুই ভাবিস সত্যি তো নিষ্ক্রিয় গ্যাসের কেন অস্তিত্ব নেই। হ্যাঁ, একটা কথা, নিষ্ক্রিয় গ্যাস তখন যে এক্সিস্ট করে সেটাই আবিষ্কার হয়নি, তাহলে তোর অ্যান্সারটা হবে যে নিষ্ক্রিয় গ্যাস তখন পর্যন্ত আবিষ্কারই হয়নি, এই জন্য নিষ্ক্রিয় গ্যাসকে প্লেস করা হয়নি। তুই বলি স্যার এটা আমি জেনে কি করবো, এটা তো পরীক্ষাতে নাও জানতে চাইতে পারে। তুই যখন পড়ছিস টোটাল পিকচারটা তোর জানা উচিত, এরকম হচ্ছে, তাহলে তোর কাছে কোনো ধোঁয়াশা থাকবে না যে উপর উপর আমি পড়লাম, ওরকম বিষয়টা তো নয়। নিশ্চয়ই প্রতিটা জিনিসের পিছনে কিছু একটা রিজন আছে, ছোট ছোট রিজন গুলো জানলে বিষয়টা তুই যখন ভালো করে বুঝতে পারে, হ্যাঁ ঠিকই তো, তখন তো আবিষ্কার হয়নি, নোবেল গ্যাসটা নেই, তার জন্য প্লেস নেই, তাহলে বিষয়গুলো পড়তে ভালো লাগবে, বুঝতে পারবি বেটার। যখনই কোনো একটা জিনিস দেখে তার রিজন পাবি না, তখনই মনে হবে আমি এটা বুঝতে পারছি না। বুঝতে পারছি না এমন নয়, তোকে রিজনটা ভালোভাবে এক্সপ্লেন করা নেই, সেই জন্য তুই বুঝতে পারছিস না, আর কিছুই না। তবে মেন্ডেলিভ কিছু সংখ্যক অনাবিষ্কৃত মৌল এবং তাদের ধর্মাবলী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে ওই সারণীতে কয়েকটি ফাঁকা স্থান রেখেছিলেন। এই যে এইটা আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর যে মেরিটস এর আন্ডারে এই পয়েন্টটা পড়বো। এখানে জাস্ট একটা ছোট্ট করে জিস্ট লিখেছে এই প্যারাগ্রাফটার আন্ডারে, যে আমরা পরের জায়গাতে আমরা কি কি পড়তে চলেছি। যে দেখাচ্ছে যে একটা এলিমেন্টের নিচে একটা এলিমেন্ট থাকার কথা, ঠিক আছে, কিন্তু ওরকম কোনো এলিমেন্ট এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, কারণ মাত্র 63টা আবিষ্কার হয়েছে। মেন্ডেলিভ কি করেছে, ওই জায়গাটা ফাঁকা রেখেছে, যে প্রবাবলি এখানে যে এলিমেন্টটা বসবে, রাইট, সেই প্রপার্টির এলিমেন্ট আমি পাচ্ছি না। হ্যাঁ, এগুলো নিয়ে আরো আরো ডিটেল আলোচনা করব, তখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধর আমি কথার কথা বলছি, কারো একটা অ্যাটমিক নাম্বার হয়তো, অ্যাটমিক নাম্বার এখানে বসিয়েছিস 9, ঠিক আছে, ঘুরে 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 এলো, এর আগে 9-এর নিচে হয়তো যে বসবে সে হয়তো, কথার কথা বলছি, 20 কোনো একটা এলিমেন্ট বসবে, লেটস সে 9-এর নিচে 20 বসবে, কিন্তু যার অ্যাটমিক মাস 20, তার হয়তো 9 যে অ্যাটমিক মাস তার সাথে প্রপার্টিতে মিল খাচ্ছে না। 9-এর পরে যে 10 রয়েছে, 10-এর নিচে যদি 20 বসে, এদের প্রপার্টিতে মিল রয়েছে। তাহলে মেন্ডেলিভ দেখছে ইনক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী সাজালে সাজালে 9-এর নিচে 20 বসে যাচ্ছে, কিন্তু 9 যার অ্যাটমিক মাস আর 20 যার অ্যাটমিক মাস তাদের প্রপার্টিতে মিল নেই, 10 আর 20-তে মিল আছে। তখন ঠিক হলো 20-র যে অ্যাটমিক মাস যুক্ত অ্যাটমটাকে পাশে বসালো, আর 9-এর এই যে জায়গাটা, এই জায়গাটা মেন্ডেলিভ কি করে দিল, ফাঁকা রেখে দিল, যে প্রবাবলি এখানে যে এলিমেন্টটা আছে সেটা আমরা এখনো আবিষ্কার করে উঠতে পারিনি। এটা বিশাল বড় মেরিটস এর আন্ডারে পড়ে। বুঝতে পারছি না কতটা বোঝাতে পারলাম, এইরকম একটা আরবিটারি আমি একটা ডেটা নিয়ে, চিন্তা নেই, এটা নিয়ে যখন মেন্ডেলিভের পর্যায় সারণী ডিটেলে আমরা আলোচনা করব, এই প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে হবে এবং এলিমেন্ট ধরে ধরে আলোচনা হবে, যে এটার নিচে এটা প্লেস করলে মিল হচ্ছে না, তাহলে এখানে ফাঁকা জায়গা রাখতে হবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট, ওটা তো পরীক্ষাতে আসবে, যেটা আমি মার্ক করলাম, তো তখন তো আলোচনা করবো, যদি এখানেও বুঝতে অসুবিধা থাকে চিন্তা নেই, নেক্সট ক্লাসে যখন আমি এগুলোকে নিয়ে মেরিটস গুলো নিয়ে আলোচনা করব, তখন এগুলো অলরেডি আমরা ইনক্লুড করে ফেলবো। জাস্ট এখানে একটা ওভারভিউ মতো আমরা দেখছি যে কি পড়তে চলেছি, ঠিক আছে। আচ্ছা, এই মৌলগুলি আবিষ্কৃত হওয়ার পর ওগুলোকে মেন্ডেলিভের নির্দিষ্ট স্থানে সঙ্গত কারণেই বসানো হয়েছে, মানে ঠিকই, কারণটা কি, প্রপার্টি ম্যাচ খাচ্ছে, ওটাই সঙ্গত কারণ। বর্তমানে মেন্ডেলিভ নামাঙ্কিত যে পর্যায় সারণী ব্যবহার করা হয় তা উল্লেখিত সারণীর সংশোধিত রূপ। তাহলে এখন এর পরে আমরা যে মেন্ডেলিভের পর্যায় সারণীটা দেখব সেটা কি, বর্তমানে মেন্ডেলিভ নামাঙ্কিত যে পর্যায় সারণী ব্যবহার করা হয় তা উল্লেখিত সারণীর সংশোধিত রূপ, আগেরটারই একটু সংশোধিত রূপ আমরা দেখব, তথা আধুনিক সংকরণ। আচ্ছা, এই সারণী উল্লেখিত বিষয়গুলো ঠিক আছে, নিচে আলোচনা করা হলো। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী যেটা আছে সেখানে আমাদের কি কি রয়েছে সেটাকে একটু দেখতে হবে। মেন্ডেলিভ যে কাজগুলো করেছিল সেখানে কিভাবে সাজিয়েছে এলিমেন্ট গুলোকে, কটা কি ছিল সব জানতে হবে। তাহলে এবার আমাদের প্রথম কনসেপ্ট বুঝবো পর্যায় এবং শ্রেণী, মানে পিরিয়ডস এন্ড গ্রুপ। এটা বুঝবো কোনটাকে আমরা পিরিয়ডস বলবো আর কোনটাকে আমরা গ্রুপ বলবো, ঠিক আছে। পিরিয়ডস এর বাংলা আসছে কোনটা পর্যায় আর কোনটা শ্রেণী, কাকে কি বলবো। তাহলে পর্যায় সারণীতে ক্রমবর্ধমান, আবার একই কথা, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছি। তাহলে কতগুলি অনুভূমিক সারি আর কয়েকটি উলম্ব সারিতে স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে। কতগুলি অনুভূমিক সারি আর কতগুলো উলম্ব সারি, ঠিক আছে, কতগুলো উলম্ব সারি, তাহলে লেফট টু রাইট আপ টু ডাউন এভাবে সেজেছে।
লেফট টু রাইট আপ টু ডাউন বলতে আবার আমি যদি অক্টেভে এখানে চলে যাই, এই জায়গাটা যদি আমি মুছে দিই, এই জায়গাটা আমি যদি মুছি, তাহলে দেখ এখানেও তুই লেফট টু রাইট এবং আপ টু ডাউন এই দু রকম পেয়েছিস, ঠিক আছে? প্রতি ক্ষেত্রেই একটা লেফট টু রাইট, প্রতি জায়গাতে একটা আপ টু ডাউন, আপ টু ডাউন, তাহলে দুভাবে ছাড়ছে, একটা অনুভূমিক সারি আর একটা উলম্ব সারি, কতগুলো হয়েছে, ঠিক আছে? এটা আগে পড়ে এলি বলে ওখানে দেখাচ্ছি, এরপরে মেন্ডেলের পর্যায়ে তো এই যে আসছে, টোটালটা তো দেখাবোই, তাহলেই বুঝতে পারবি কি হচ্ছে। তো হঠাৎ করে এটা দেখিয়ে দিলে বুঝতে একটু অসুবিধা, তাই একটু সিম্পলিফাইড জায়গাতে দেখালাম বিষয়টা। আচ্ছা, তাহলে কতগুলি অনুভূমিক সারি লেফট টু রাইট আর কতগুলি উলম্ব সারি আপ টু ডাউন এইভাবে সাজানো হয়েছে। অনুভূমিক সারিগুলোকে আমরা কি বলবো? পর্যায়। একটু আগেই বললাম এই যে অনুভূমিক যে সারি সেটাকে আমরা বলবো পর্যায় বা পিরিয়ড, দিস ইজ ইওর পর্যায়। এবং উলম্ব সারিগুলোকে আমরা কি বলবো? শ্রেণী বা গ্রুপ, দিস ইজ ইওর গ্রুপ। তাহলে দিস ইজ ইওর পিরিয়ড লেফট টু রাইট আর দিস ইজ ইওর গ্রুপ আপ টু ডাউন, ঠিক আছে? আশা করি বুঝতে পারলি। ঠিক। পর্যায় বরাবর পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে মৌলগুলির ধর্মাবলীর ক্রম পরিবর্তন ঘটে, কিন্তু একই শ্রেণীভুক্ত মৌলগুলির মধ্যে ধর্মের সাদৃশ্য দেখা যায়, ঠিক আছে? দ্যাট মিনস বলতে চাইলো, ধর 1 2 3 4 5 6 7 এইট এলিমেন্ট আবার এখানে বসলো, তাহলে বলতে চাইলো লেফট টু রাইটে এই প্রপার্টিটা একটু চেঞ্জ হতে হতে যায়, কিন্তু যারা এই গ্রুপ শ্রেণী বরাবর থাকছে বা গ্রুপ বরাবর মানে উপর থেকে নিচে থাকছে, এই একই শ্রেণীভুক্ত, একটা শ্রেণীভুক্ত যারা থাকছে তাদের কি হবে? মৌলগুলির মধ্যে ধর্মের সাদৃশ্য দেখা যাবে। তাহলে উপর থেকে নিচে যারা রয়েছে একটা গ্রুপে, তাদের প্রপার্টিজ রয়েছে, মানে এরকম একটা গ্রুপ, এরকম একটা গ্রুপ, এরকম একটা গ্রুপ, যতগুলো কলাম আছে এরকম করে প্রতিটা কলাম মানে উপর থেকে নিচে যে উলম্ব সারি, এই এলিমেন্ট গুলোর মিল থাকবে, কিন্তু লেফট টু রাইটে এই ধর্মগুলো একটু করে কি হবে? মৌলসমূহের ধর্মগুলি পরিবর্তন ঘটবে। পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলসমূহের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে 1 2 3 4 5 6, তাহলে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি করছি, তাহলে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রপার্টি গুলো চেঞ্জ হবে, কিন্তু যারা এই পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাজানোর ফলে যারা একে অপরের নিচে পড়েছে, রাইট, যারা একে অপরের নিচে পড়েছে মানে সেম শ্রেণীতে রয়েছে, তাদের আবার ধর্মের মিল পাবো। তাহলে লেফট টু রাইটে প্রপার্টি গুলো চেঞ্জ হতে হতে যাবে, আপ টু ডাউনে কি হবে? প্রপার্টি গুলো মিল থাকবে এলিমেন্ট গুলোর মধ্যে, এটা বলতে চাওয়া হয়েছে। আচ্ছা নেক্সট দেখি। আচ্ছা এই ইনফরমেশন গুলো দেখবি কি না, মেন্ডেলিফের পর্যায় সারণী আধুনিক সংস্করণে টোটাল কতগুলো পর্যায় রয়েছে? 7টা পর্যায়। 7টা পর্যায় মানে এক নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়, মানে 1 2 3 4 লেফট টু রাইট 7টা পর্যায় রয়েছে। তাহলে 1 থেকে 7 অব্দি, এবং 9টা শ্রেণী। 9টা শ্রেণী মানে এক নম্বর শ্রেণী, উপর থেকে নিচে এটা 2 নম্বর শ্রেণী, উপর থেকে নিচে এটা 3 নম্বর শ্রেণী, এরকম করে 9টা শ্রেণী রয়েছে, যেগুলোকে 1 2 8 এবং 0 এইভাবে ডিনোট করা হয়। তাহলে 1 থেকে 8 অব্দি মানে রোমান 1 রোমান 2 রোমান 3 করে এখানে 8টা, আর 0 দিয়ে একটা, ঠিক আছে? 0 দিয়ে কাকে কি দেখছি? 0 শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে স্থান দেওয়া হয়েছে। এবার একটা কথা, এবার সাথে সাথে প্রশ্ন আসবে যে মেন্ডেলিফ যখন কাজ করেছে, একটু আগেই স্যার আপনি বললেন যে মেন্ডেলিফের মেন পর্যায় সারণীতে নোবেল গ্যাসের কোনো মানে স্থান ছিল না, কেন? তখন নোবেল গ্যাস আবিষ্কারই হয়নি, মানে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারই হয়নি। তাহলে এখানে হঠাৎ করে শূন্য শ্রেণী কোথা থেকে চলে এলো স্যার? নোবেল গ্যাস যদি না থাকে। তাহলে আমরা কি বললাম? আমরা এখন যে মেন্ডেলিফের পর্যায় সারণীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা সংশোধিত রূপ। সেটাই বলেছে, মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে এই শ্রেণীটির কোনো অস্তিত্ব ছিল না। 0 শ্রেণীটা তাহলে আমরা সংশোধিত করে আমরা অ্যাড করেছি, আমরা মানে তুই বা আমি নয়, পরের সায়েন্টিস্টরা অ্যাড করেছে। মেন্ডেলিফের মেন পর্যায় সারণীতে এই শূন্য গ্রুপ মানে নোবেল গ্যাসের কোনো স্থান ছিল না, কারণ তখন নোবেল গ্যাস আবিষ্কারই হয়নি। আশা করি কথাটা বুঝতে পারছিস। নেক্সট নেক্সট কি? পর্যায় সারণীতে পর্যায় সারণীর এই যে বর্ণনা, ডেসক্রিপশন অফ পিরিয়ডিক টেবিল, তাহলে আমরা এক এক করে ডেসক্রিপশন দেখি। প্রতিটা পয়েন্ট তুই যদি একটু ধরে ধরে না পড়িস, তোকে যদি আমি এই টেবিলে চলে যাই, এই টেবিলটা যদি দেখাই, তোর মনে হবে কি? প্রথমবারের জন্য যদি দেখিস তাহলে মানে কি, এ তো কি বলবো, পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়েছে মানে বোর্ডের মধ্যে এলিমেন্ট, তাহলে বুঝতে বিশাল প্রবলেম হচ্ছে। তাহলে এক একটা জিনিসকে ধরে ধরে আমরা আলোচনা করব, পিরিয়ডিক টেবিলে আসবো, বুঝবো, আবার বিষয়টা সম্বন্ধে বুঝবো। তাহলে ইন্ডিভিজুয়ালি এক একটা গ্রুপ মানে উপর থেকে নিচে ইন্ডিভিজুয়ালি একটা পর্যায় লেফট টু রাইটে নিয়ে আলোচনা করব, একটা একটা করে আলোচনা করবো, তাহলে বুঝবো। সবটাকে নিয়ে এক জায়গায় আলোচনা করবই, গন্ডগোল লেগে যাবে। আগে ইন্ডিভিজুয়ালি বুঝে গেলে সবগুলোকে নিয়ে আলোচনা করাটা কোনো চাপ নেই। তাহলে আমরা আগে ইন্ডিভিজুয়ালি বুঝি কি বলেছে। প্রথম প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল রয়েছে, কে কে? হাইড্রোজেন আর হিলিয়াম স্থান পেয়েছে। একে অতি হ্রস্ব পর্যায় বলে, মানে ভেরি শর্ট পিরিয়ড আর কি। তাহলে দেখি নিচে যাই, কি বলেছে। প্রথম যে আমার পর্যায়, যে পর্যায় 1,
এই যে পর্যায় 1, সেই পর্যায় 1-এ কে পেয়েছে? হাইড্রোজেন, অ্যাটমিক মাস 1.008, দেন হিলিয়াম 4.003। এই যে শূন্য গ্রুপ দেখতে পাচ্ছিস, এই শূন্য গ্রুপের এক্সিস্টেন্স ছিল না, কারণ এই কটা এলিমেন্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো তখন আবিষ্কার হয়েছিল না। তাহলে এরা ফার্স্ট পিরিয়ডে আছে এবং এই পিরিয়ডে শুধুমাত্র দুটো এলিমেন্ট রয়েছে। তাহলে ফার্স্ট পিরিয়ড আমার কভার। অতি ছোট, অতি হস্র, কারণ দুটো এলিমেন্ট, বাকিগুলোতে এলিমেন্ট বেড়েছে। বেশ, চল নেক্সট কি বলছে। নেক্সট বলছে দ্বিতীয় পর্যায়, সেকেন্ড পিরিয়ডে যখন আমরা আসছি। সেকেন্ড পিরিয়ডে কি হলো? সেকেন্ড পিরিয়ডে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। আমি যখন প্রথম দিনে যখন ক্লাস করেছিলাম বা প্রথম দিকে ক্লাস করতে গিয়ে আমি বলতাম 1 থেকে 30 অব্দি একটু মুখস্থ রাখতে দরকার পড়ে। তাহলে এইগুলো পরপর পরপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন এগুলো তাহলে তোদের মুখস্থ যে 1 থেকে 30 অব্দি মুখস্থ করেছি, 1 থেকে 30 অব্দি পরপর একটু মুখস্থ রাখবি, ঠিক আছে, দরকার পড়ে। আচ্ছা, এবং তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ঠিক আছে, প্রতিটিতে 8টি করে মৌল আছে, ঠিক আছে। এদের যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় শর্ট পিরিয়ড, হস্র বলে। হস্র মানে শর্ট, আগেটা অতি হস্র, ভেরি শর্ট বলা হয়। দ্বিতীয় পর্যায়ের কোন মৌল থেকে শুরু করে পরবর্তী নবম মৌলে, দ্যাট মিনস তৃতীয় পর্যায়ভুক্ততে চলে যাবে, ধর্মের পুনরাবৃত্তি দেখা যায়। ঠিক আছে, কি বলতে চাইলো? প্রথম এলিমেন্ট থেকে শুরু করে নবম মৌলে এটা দেখা যায়, মানে এই যে সেকেন্ড আর থার্ড পিরিয়ড নিয়ে আলোচনা করছি এখন, ঠিক আছে। যদি দেখা যায় 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে, নিয়ন, দেন সোডিয়ামে 8 নম্বরে, 9 নম্বরে এসে ম্যাচ খাচ্ছে। একটু স্যার অক্টেভের ক্ষেত্রে কি হয়েছিল? ওখানে তো 8 নম্বরে ম্যাচ ছিল। আরে যে টাইমে কাজ হচ্ছে তখন নোবেল গ্যাসটা আবিষ্কার থাকতে হবে। তো নোবেল গ্যাসটা যদি আবিষ্কার না থাকে তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এটা 8 নম্বরই হচ্ছে। যেই নোবেল গ্যাসটা আবিষ্কার হলো পরে পরে আবিষ্কার হলো, আগে তো ছিল না। তাহলে নোবেল গ্যাসটা একটা অ্যাড হলো, তাহলে 9th এলিমেন্টে এসে এখন ম্যাচ খাচ্ছে। আশা করি বুঝতে পারছিস। অক্টেভের ক্ষেত্রে তখন কি ছিল? নোবেল গ্যাস আবিষ্কারই নেই, তাই নোবেল গ্যাসটাকে মানে ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে নিতেই পারছে না। এখন নিষ্ক্রিয় গ্যাসটা পিকচারে এলো বলে 9 নম্বর এলিমেন্টে। তাহলে 2 নম্বর আর 3 নম্বর এখানে দেখা যাবে, তাহলে 9 নম্বর এলিমেন্ট ম্যাচ করছে, মানে লিথিয়াম, সোডিয়াম বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বোরনের নিচে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়ামের নিচে সিলিকন, সোডিয়ামের নাইট্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ফ্লুরিনের নিচে ক্লোরিন, এবং এদিকে নিয়নের নিচে আর্গন। এদের কি হয়েছে? যেগুলো বক্স বক্স করে দিলাম, এই সেকেন্ড এন্ড থার্ড পিরিয়ডে এদের মধ্যে প্রপার্টির মিল আছে। এটা সেকেন্ড পিরিয়ডে বলতে চাইলে, এবং এই পিরিয়ড দুটোতেই 8টা করে এলিমেন্ট রয়েছে। তাহলে এটা হচ্ছে শর্ট পিরিয়ড। তাহলে আমরা বুঝছি, ধীরে ধীরে আমরা ব্লক বাই ব্লক আমরা বুঝতে বুঝতে যাব, বিষয়টা ক্লিয়ার হবে। একেবারে দেখবি না, কোথায় কি আছে আগে আমরা সেই পরিচয়টা নিই। এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না, এরপরে আমরা আরো আলোচনা করব ডিটেলে, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি আলোচনা করতে করতে যাই, ভালো করে বুঝতে পারবি। আচ্ছা, বাকি দেখি। ঠিক আছে, 4 নম্বর, চতুর্থ পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে 18টা। পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত টোটাল 18টা এলিমেন্ট রয়েছে। এটাকে প্রথম দীর্ঘ পর্যায় বলে, ঠিক আছে, ফার্স্ট লং পিরিয়ড। এই পর্যায়ে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী 19তম মৌল, স্বাভাবিক, যেখানে 8টা ছিল, যেখানে 8টা ছিল এলিমেন্ট, সেখানে 1 নম্বর থেকে শুরু করে নবমে, তাহলে যেখানে 18টা জাস্ট 10টা বেড়ে গেছে। তাহলে আগেরটাই 9 নম্বরে যদি হয়, এখানে 19 নম্বরে হবে, কারণ এখানে আগে 8টা ছিল, এখানে 18টা, 10টা করে এলিমেন্ট বেড়েছে। 10টা করে এলিমেন্ট যদি বেড়ে যায় তাহলে রিপিটেশনটাও 10টা পরে আসবে। তাহলে আগের বার 9 বারে এসেছিল 10টা পরে, ইন দ্য সেন্স 10 নম্বরে বলছি না, আগের বার 9 নম্বরে এসেছিল, এখন 9 এ নয় প্লাস 10 19-এ আসবে। ধর্মে পুনরাবৃত্তি দেখা যায়। পরবর্তী পর্যায়ে অপেক্ষা এই পর্যায়ে 10টি মৌল বেশি আছে, ঠিক আছে। ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত 10টি মৌলকে প্রথম সন্ধিগত মৌল, ট্রানজিশন এলিমেন্ট বলে, ঠিক আছে। চতুর্থ পর্যায়টি যুগ্ম এবং অযুগ্ম দুই সিরিজে বিভক্ত রয়েছে, ঠিক আছে, সে তো পরের কথা। তাহলে এই যে ফার্স্ট ট্রানজিশন এলিমেন্টের কথা বললাম, এখানে আমরা দেখাই, তবে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল যখন পড়বো, এসপিডিএফ ব্লকে যখন ডিভাইড হয়ে যাবে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে, তো তখন ট্রানজিশন এলিমেন্টটা বোঝাটা আমাদের ক্ষেত্রে অত চাপ হবে না, কারণ এগুলো প্রিলিমিনারি কাজ, তো তাই একটু জাম্বেলড আপ হয়ে রয়েছে। তাহলে দেখি কি বললো। চতুর্থ পর্যায়ে যদি আমরা চলে আসি, চতুর্থ পর্যায়ে টোটাল 18টা এলিমেন্ট রয়েছে। 18টা এলিমেন্টে পটাশিয়াম থেকে শুরু হয়, ক্রিপ্টনে শেষ হচ্ছে, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম এইসব করে মাঝখানে এই জায়গাটাতে রয়েছে, দেখ ভালো করে দেখ, উপরে উপরে জায়গাটা দেখ, এরকম করে প্লেস করা রয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারা গেছে। তাহলে পর্যায় 4, এবং এটাকে সিরিজ 4 আর 5-এ ভাগ করা হয়েছে, দুটো সিরিজে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। প্রপার্টি মিল পাচ্ছে না, কি করবে? যেরকম মিল পাচ্ছে সেরকম করে উপরে নিচে ডিভাইড করেছে। তাহলে এইটা কিছুটা সাজাতে পেরেছে, কিন্তু এটাকে আরো ভালোভাবে সাজানোর জন্যই তো লং ফর্ম পিরিয়ডিক টেবিল।
তাহলে 18টা আছে পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত, এটাই প্রথম দীর্ঘ পর্যায়। টোটাল 19তম মৌল এসে মিল পাওয়া যাচ্ছে, 18টা এলিমেন্ট রয়েছে। পরবর্তী পর্যায় অপেক্ষা এই পর্যায়ে 10টি বেশি এলিমেন্ট আছে। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক অবধি এই 10টা মৌলকে প্রথম সন্ধিগত মৌল আমরা বলছি। বেশ, দ্যাট মিনস কোথায় 4 নম্বর পর্যায়ে এই যে স্ক্যান্ডিয়াম থেকে তুই যদি শুরু করিস, স্ক্যান্ডিয়াম থেকে তুই শুরু করেছিস নিকেল, কপার, জিঙ্ক, এত দূর পর্যন্ত তোর হচ্ছে ফার্স্ট ট্রানজিশন সিরিজ বলে। ঠিক আছে, এটা বাকিতে এটাকে ধর সিরিজ 1-2 তে ভাগ করা রয়েছে, আবার গ্রুপগুলোকে এ বি এ বি এ বি এ বি করে ভাগ করা রয়েছে। মিল পাচ্ছে না না, এখানে ক্রিপ্টনের নিচে কপার, ক্রিপ্টন কেন বলছি, পটাশিয়ামের নিচে কপারকে বসালে হচ্ছে না, ট্রানজিশন এলিমেন্ট, এরপরে ডি অরবিটাল আছে কপারের, প্রবলেমটা সেখানে, তাহলে সেখানে আবার এ বি করে সাজাতে হয়েছে, মিল পাওয়া যাচ্ছে না বলে, এই হচ্ছে প্রবলেম। তাহলে এখান থেকে আবার এ বি করে ডিভাইড হয়েছে, ওখানে 8 নম্বরে এদেরকে রাখা হয়েছে। কেন প্রবলেম গুলো তো যখন এসপিডিএফ ব্লকে যখন ডিভাইড করে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল দেখবো তখন প্রবলেম গুলো আরো ক্লিয়ার হবে। দেন 5 নম্বরে যদি চলে আসি, 5 নম্বর আবার দেখ দুটো সিরিজ 6 আর 7 ডিভাইড হয়ে রয়েছে। 5 নম্বর আবার 6 আর 7 পর্যায়েও টোটাল 18টা এলিমেন্ট আছে, পর্যায়েও টোটাল 18টা এলিমেন্ট রয়েছে, রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত, একে দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলে। ইটারবিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত 10টি মৌলকে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলে। ঠিক আছে, এখানেও যুগ্ম অযুগ্ম দু টাইপেরই ব্যাপার রয়েছে, যুগ্ম অযুগ্ম সিরিজে ডিভাইড করা হয়েছে। তাহলে তোকে যদি জানতে চায়, এটা একটা প্রশ্ন তোকে যে জানতে চাইতে পারে যে মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলে কোন পর্যায় থেকে প্রথম আমার সিরিজ ডিভিশন স্টার্ট হলো, কোন পর্যায় থেকে, কোন পর্যায় থেকে প্রথম আমার সিরিজ ডিভিশন যুগ্ম অযুগ্ম সিরিজে ভাগ হচ্ছে, 4 নম্বর থেকে। ঠিক আছে, 1 2 3 এর কোনো সিরিজ ডিভিশন নেই, 5 নম্বরেরও যুগ্ম অযুগ্ম, 6 নম্বরেরও যুগ্ম অযুগ্ম, তাহলে 4 5 6 এই তিনটে পর্যায়ে যুগ্ম অযুগ্ম সিরিজে ডিভিশন রয়েছে। 5 নম্বরে কি হয়েছে, 5 নম্বরে রুবিডিয়াম থেকে শুরু হলো, জেননে গিয়ে এটা শেষ হলো। তাহলে কি বলেছে উপরে, তাহলে এটা শুরু কোথা থেকে হলো, 5 নম্বর রুবিডিয়াম থেকে শুরু হলো, জেননে শেষ হলো, Y2CD, ওইটা হচ্ছে আমার সেকেন্ড ট্রানজিশন। ও সেকেন্ড ট্রানজিশন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো বলছি, লং ফর্ম অফ পিরিয়ড টেবিলটা আসতে দেয়, এরকম জাম্বেল আপ হয়ে থাকবে না, টোটালটা ইন্ডিভিজুয়ালি স্প্লিট আপ হয়ে যাবে, ভালো করে ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবে বিষয়টা। তার জন্যই তো লং ফর্মটা দরকার পড়েছে, পরপর তো ধীরে ধীরে আরো ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, এখান থেকে শুরু করে এই যে ক্যাডমিয়াম অবধি, ইটারবিয়াম থেকে ক্যাডমিয়াম অবধি আমার কি সেকেন্ড ট্রানজিশন এলিমেন্টস এরা। 6 নম্বর 7 নম্বরের পরিচয়টা সম্বন্ধে পড়ি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। ষষ্ঠ পর্যায়ে টোটাল 32টা এলিমেন্ট আছে। ঠিক আছে, এটা ভেরি লং পিরিয়ড, টোটাল 32টা আছে সিজিয়াম থেকে রেডন পর্যন্ত, একে অতি দীর্ঘ পর্যায় বলা হয়। এই পর্যায়ে 10টি সন্ধিগত মৌল রয়েছে, ল্যান্থানাম থেকে হাফনিয়াম, ল্যান্থানাম এবং হাফনিয়াম থেকে শুরু করে এই জি মার্কারি পর্যন্ত, এবং 14টা বিরল রেয়ার আর্থ মেটালস বা ল্যান্থানয়েডস রয়েছে। ঠিক আছে, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এই হচ্ছে ব্যাপার। এবার প্রবলেম, এখানে প্রবলেম বুঝতে তো একটু অসুবিধা হবেই। সিজিয়াম থেকে স্টার্ট হলো, সিজিয়াম থেকে স্টার্ট হলো, রেডনে গিয়ে শেষ হলো, ভালো কথা। এবারে ল্যান্থানাম দেখ 57 আছে, 72 অ্যাটমিক নাম্বার গুলো পাশে বলা রয়েছে, অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে তো সাজায়নি, তোর বোঝার জন্য এখানে অ্যাটমিক নাম্বার লেখা রয়েছে। 57 পর নিশ্চয়ই 58 হওয়া উচিত, দেখ 49 50 51 52 53 এইভাবে গেছে, তাহলে 57 পর 58 যাওয়া উচিত, 58টা এখানে নেই, তার জন্য 57তম যে এলিমেন্ট ল্যান্থানাম, এবং 72 হাফনিয়াম থেকে শুরু করে এইচ জি অব্দি, এত দূর অব্দি। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে 57 পরেই 72 এসেছে, 57 পরে 58 নয়, তাহলে মাঝখানের কোথায়, 58 থেকে 71 অব্দি কোথায়, এখানে 58 থেকে 71 অব্দি বাইরে বেরিয়ে চলে এসেছে, এদেরকেই আমরা বলি ল্যান্থানয়েড। এটা মেন পিরিয়ডে প্লেস পায় না, এর এক্সপ্লেনেশন ঠিক, এটা এফ ব্লক এলিমেন্ট, এদের প্রপার্টি আলাদা। এবার লং ফর্ম অফ পিরিয়ড টেবিল না পড়লে তখন এই জিনিসটার আমরা এক্সাক্ট এক্সপ্লেনেশন প্রবলেম হবে, পরে আসছি লং ফর্ম পিরিয়ড টেবিল তখন বুঝবো, এখানে জাস্ট বুঝছি বিষয়টা কি হয়েছে প্রবলেম। 57 পর 58 আসার কথা, দ্যাট মিনস 138.92, এখানে তো অ্যাটমিক নাম্বারে সাজাচ্ছি না, অ্যাটমিক মাসে সাজাচ্ছি, অ্যাটমিক মাসে সাজালো 138.92 এর পর 178 এসেছে, কিন্তু 138 এর পর 140.13, 140.90, 144.27, এই যে 14টা এলিমেন্ট আছে, 14টাই দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা এলিমেন্ট কোথায়, এই মাঝখানে থাকার কথা, 57 থেকে 72 এর মাঝে থাকার কথা, নেই, পিরিয়ডিক টেবিলের বাইরে, ওটাকেই আমরা ল্যান্থানয়েডস বলছি। পরিচয়টা দেখে নে যে হ্যাঁ এরকম একটা বিষয় ঘটে, কেন ঘটে থ্রু আউট দ্য ক্লাস আমাদের এগোবে, আমরা এগুলো ক্লিয়ার করব। বাকি ল্যান্থানাম নিজে, হাফনিয়াম টু এইচ জি মার্কারি অবধি আমাদের কি ট্রানজিশন এলিমেন্টস,
এবার এটাকে ল্যান্থানয়েড বলছে, মজার বিষয়, ল্যান্থানাম ইটসেলফ ল্যান্থানয়েডের আন্ডারে নয়, ল্যান্থানয়েডের পর যে এলিমেন্ট সিরিয়াম থেকে লুটেশিয়াম অবধি আমার কি ল্যান্থানয়েডস এলিমেন্ট, তাই ল্যান্থানাম LA57 ও নিজে ল্যান্থানয়েডস এর আন্ডারে পড়েই না, এ ব্লকের আন্ডারে পড়ে না, হুঁশ থাকে জানো। অনেকের মনে হবে ল্যান্থানয়েড মানে ল্যান্থানাম থেকে স্টার্ট হচ্ছে, না, ল্যান্থানাম থেকে স্টার্ট হলো ল্যান্থানয়েডে লেখা থাকতো, বইয়ে স্পষ্ট স্পষ্ট করে লেখা রয়েছে। কোথায় লেখা রয়েছে পরে ক্লাসগুলো নি, যখন এ ব্লক এলিমেন্ট বলবো তখন ক্লিয়ারলি বলবো, বইয়ে লেখা রয়েছে, তা আমি আগে থেকে জাস্ট বললাম। তাহলে এটা হলো লাস্ট আমাদের 7 নম্বরটা পড়ে রয়েছে। 7 নম্বরের পরিচয়টা আমরা দেখি। সাধারণভাবে সপ্তম পর্যায়টিকে সপ্তম পর্যায়টিকে অসম্পূর্ণ পর্যায় হিসেবে গণ্য করা হয়। এই পর্যায়ে সর্বশেষ মৌল হিসাবে গ্রুপ 3 তে অ্যাক্টিনিয়াম AC থেকে 89 থেকে শুরু হচ্ছে। অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌলগুলো থোরিয়াম থেকে লুটেশিয়াম অবধি পর্যায় সারণী তলদেশে পৃথকভাবে আলাদাভাবে হয়েছে। তাহলে এখানেও সেম ব্যাপার, পিরিয়ড টেবিলে যাচ্ছি। এই পর্যায়ে সমস্ত মৌলই তেজস্ক্রিয়, 7 নম্বরে যারা রয়েছে সবাই তেজস্ক্রিয়। ফ্রান্সিয়াম থেকে শুরু করে ইউরেনিয়াম পর্যন্ত মৌলগুলি প্রকৃত লভ্য। তাহলে ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়াম অবধি প্রকৃতিতে পাওয়া যাবে। ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলো কৃত্রিম ভাবে তৈরি। এই পর্যায়ে অ্যাক্টিনিয়াম এর পরবর্তী যে 14টা মৌলকে, মানে থোরিয়াম থেকে লরেন্সিয়াম অবধি, যেটা বললাম থোরিয়াম থেকে লরেন্সিয়াম অবধি অ্যাক্টিনয়েডস মৌল বলে। আগেরটাও যেমন ল্যান্থানয়েডের ক্ষেত্রে ল্যান্থানাম ইনক্লুডেড ছিল না, ল্যান্থানামের পরবর্তী গুলোকে নিয়ে আলোচনা করেছি। এখানেও সেরকম, যারা অ্যাক্টিনয়েডস বলছি, অ্যাক্টিনিয়াম নিজে অ্যাক্টিনয়েডস নয়, অ্যাক্টিনিয়ামের পর থেকে যারা, কারা, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এই 14টা এলিমেন্ট কোথায়, অ্যাক্টিনয়েড মৌল। এবং ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে আমরা ইউরেনিয়ামোত্তর মৌল বলি, ঠিক আছে, ট্রান্স ইউরেনিয়াম মৌল, এগুলো আমরা নাম দিয়েছি, ঠিক আছে। ইউরেনিয়ামোত্তর মৌলগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, কৃত্রিম ভাবে প্রস্তুত করা হয়। তাহলে আমরা একটু পিরিয়ডিক টেবিলে এই ইনফরমেশন গুলো একটু দেখার চেষ্টা করি। অসম্পূর্ণ, টোটালটা শেষ হয়নি। এখানে প্রবলেমটা হয়েছে এই যে 89 এর পর বাকি যে 90 to 103 এদেরকে আমরা বলছি অ্যাক্টিনয়েড, ইভেন দো অ্যাক্টিনিয়াম নিজে অ্যাক্টিনয়েডস এর আন্ডারে নয়। আমি বারবার এটা বলছি, পরে যখন আবার এ ব্লক এলিমেন্ট বলবো তখন আবার বলবো, আজকেও বললাম, পরে আবার বলবো, জোরে জোরেই বলবো। এখান থেকে ইউরেনিয়াম অবধি আমরা প্রকৃত লভ্য, এখান থেকে ইউরেনিয়াম অবধি প্রকৃত লভ্য, এর পর থেকে এত দূর অবধি প্রকৃত লভ্য নয়, ম্যানমেড এলিমেন্ট, ঠিক আছে। এত দূর পর্যন্ত আমরা বলে আজকের ক্লাস শেষ করলাম। পরের ক্লাসে এখনো এটা শেষ হয়নি, এগুলোকে যে যুগ্ম অযুগ্ম সিরিজে ভাগ করা হয়েছে, সাব গ্রুপ মানে A B তে ভাগ করা হয়েছে প্রত্যেককে, যে গ্রুপ প্রত্যেকে 0 এবং 8 নম্বর গ্রুপ ব্যতীত 1 থেকে 7 অবধি প্রত্যেককে সাব গ্রুপ A B তে ডিভাইড করা রয়েছে। এই জিনিসগুলো, সাব গ্রুপের মিনিং, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, অনাবিষ্কৃত যে মৌলের ভবিষ্যৎবাণী, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট পরীক্ষাতে কোশ্চেন আসবে। সন্দেহজনক পারমাণবিক ভরের সংশোধন, এই পয়েন্টগুলো, মানে মোদ্দা কথা এইটা, মেন্ডেলিপের পর্যায় সারণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মেন্ডেলিপের পর্যায় সারণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট। দেন আসবে প্রবলেম, ত্রুটি, ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট টপিক। এতক্ষণ আগে হঠাৎ করে এগুলো পড়ে যদি আমি ডাইরেক্ট চলে আসতাম, আসাই যায়, ইম্পর্টেন্ট টপিক স্যার পড়ি দিন আগে, মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিলটাকে যদি আমরা ধরে ধরে না ডিকোড করতাম, এগুলো বললে বুঝতে অসুবিধা। তাই পিরিয়ডিক টেবিলটা একটু কষ্ট করে বুঝে নিলাম একটা ক্লাসে, পরের ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে না, হয়তো এগুলো সারা জীবন একটা কি বলবো, একটা কনসেপচুয়াল প্রবলেম থেকে যাবে, কারণ পিরিয়ডিক টেবিলটার দিকে তুই, মানে মেন্ডেলিপের যে পিরিয়ডিক টেবিল, সেটার দিকে তুই কখনো ভালোভাবে তাকাসিনি, ঠিক আছে, সেই জন্য ইস্যুটা হবে। তো যাই হোক, আজকে ক্লাস ছোটই রাখলাম, এতটুকুই থাকলো। নেক্সট দিনে আমরা মেন্ডেলিপের পর্যায় সূত্রতে আরো যা প্রবলেম রয়েছে টোটালটাকে কমপ্লিট করে মেন্ডেলিপটা কভার করে দেবো, দেন আমরা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলে চলে আসবো, ঠিক আছে। লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলটা বোঝার পর ওটার ক্ষেত্রে আজকে যেমন বুঝলাম এই পিরিয়ডিক টেবিলটাকে কিভাবে হয়েছে, কোথায় কি প্লেস করা রয়েছে, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলটা তো মানে মডার্ন পিরিয়ডিক লতেও আমরা সেভাবেই দেখবো। দেন যে পিরিয়ডিক প্রপার্টি গুলো বলেছিলাম, সেই পিরিয়ডিক প্রপার্টি গুলো বুঝতে হবে, তবে গিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে, হচ্ছে ব্যাপার। তাহলে আজকে এতটাই থাকলো, বাকি নেক্সট ক্লাসে।